হ্যালো বন্ধুরা, যাদের বেবি হতে চলেছে বা যাদের ডক্টর বলে দিয়েছেন কি তোমার সি সেকশনের বেবি হবে, কোনো রকম হাই রিস্ক প্রেগনেন্সি রয়েছে বা কোনো রকম জটিলতা রয়েছে যে কারণে তোমাদের যদি সিজার হবে বা সিজার রিসেন্টলি হয়েছে, এরকম কেউ রয়েছে, তো তাদের মনে একটা প্রশ্ন বারবার আসে, এই সিজারের হেলায় শুকাতে কতদিন সময় লাগে, বা এই যে সি সেকশন হলো, সিজার হলো, এর থেকে আমি কবে আবার সেই আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে উঠব। আজ আলোচনা করতে চলেছি এই বিষয় নিয়ে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে এই এক ভিডিওতেই, কথা দিলাম। তো প্রত্যেককেই আমি ওয়েলকাম জানাই আমার ওয়েলকাম প্রিন্স পায়েল সুমন চ্যানেলে। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছো, যারা আমার চ্যানেলে প্রথম, তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিও প্রেস করে দাও, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকের বিষয় শুরু করে দিই। মোটামুটি 7 থেকে 8 সপ্তাহ সময় লেগেই যায় এই সিজারের সেলাই শুকানোর জন্য। সিজারের পর যেটা প্রয়োজন সেটা হলো সঠিক পরিচর্যা এবং সঠিক পরামর্শ। এই পরামর্শ এবং পরিচর্যা ঠিকঠাকভাবে না পাওয়ার জন্য বা ঠিকঠাকভাবে মেনে না চলার জন্য অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়, জটিলতা সৃষ্টি হয়, এবং আবার দ্বিতীয়বার তাকে অপারেশনের কাছে যেতে হয়। তার সেলাই শুকায়নি দেখা যায় এবং তাকে আবার তার মধ্যে ইনফেকশন হয়েছে বা কিছু হয়েছে। তো এই যে সমস্যাগুলো হয়, আমি অনেককেই দেখেছি যারা আমার সঙ্গেও সি সেকশনেই তাদেরও ডেলিভারি হয়েছে, আবার তাদেরকে ফিরে যেতে হয়েছে নার্সিং হোমে এবং আবার তাদের সেলাই ইনফেকশন দেখা দিয়েছে, এরকম ব্যাপার। কিন্তু আমার মধ্যে এরকম কিছু হয়নি। তো যা কিছু আমি মেনে চলেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি, যা তোমাদের মানতে হবে। যার মধ্যে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো অবশ্যই সুষম আহার করতে হবে, এর মধ্যে প্রোটিন ভিটামিন রয়েছে সেই সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। দেখো, সত্যি কথা বলতে এই সময় বলা হয় কি বেবি তোমার কাছ থেকে ফিড করছে, তাই তুমি যদি সেরকম কোনো খাবার খাও বেবির অম্বল হতে পারে, বেবির এই হবে ওই হবে, এই সব কথাগুলো কিন্তু আমার মনে হয় না সত্যি। কারণ আমি নার্সিংহোমে থাকাকালীন আমাকে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত রকম রিচ খাবার কিন্তু দেওয়া হয়েছিল, আমি খেয়েওছিলাম, আমার বেবি কিন্তু তারপরেও কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তাই প্রচুর সুষম আহার করতে হবে প্রথমেই বলবো, এবং তারপর বলবো প্রচুর পরিমাণে জল পান করতে হবে। নেক্সট যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো কোনো রকম করেই কিন্তু প্রস্রাব আটকে রাখা চলবে না। ইউরিন কিন্তু যখনই আসবে সেই সময়তেই কিন্তু ত্যাগ করতে যেতে হবে। আর নেক্সট যার কথা বলবো সেটা হলো বিশ্রাম। একজন সিজার করা পেশেন্টকে, একজন মাকে প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে। নতুন নতুন বেবি, সবে বাচ্চার মা হয়েছে এবং রাত্রে বাচ্চারা হয়তো ঘুমায় না, অনেক বাচ্চা থাকে যারা রাত্রে ঘুমায় না, সেই কারণে মায়ের ঘুম রাত্রেবেলা একেবারেই ঠিকঠাক মতো হয় না। সকালবেলা সারাদিনও বেবিকে ফিড করানোর ব্যাপার থাকে, খাওয়ানোর কারণেও কিন্তু ঘুম ঠিকঠাক হয় না, ঠিকভাবে ঘুম তো অনেক দূরের কথা, অনেক মা তো শোয়ার সময়ই পায় না, এরকম একটা অবস্থা হয়ে ওঠে। কিন্তু এর ফাঁকেও অন্য কাউকে বাচ্চা ধরিয়ে বাচ্চাকে ফিড করানোর পর বাড়ির যারা রয়েছে তাদেরকে এই খেয়াল রাখতে হবে, বাচ্চাকে মায়ের কাছ থেকে ফিড করানোর পরেই নিয়ে নিতে হবে, তার দায়িত্ব কিন্তু বাড়ির অন্যদের নিতে হবে, এবং মাকে ঘুমোতে দিতে হবে। কমপক্ষে 10 ঘন্টা একজন মাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে ঘুমোতেই হবে, রাত্রে 8 ঘন্টা এবং সারাদিনের মধ্যে 2 ঘন্টা, এই টাইমটা কিন্তু মাকে কিন্তু এই 10 ঘন্টা ঘুম মেনটেন করতেই হবে। নেক্সট যেটা বলবো সেটা হলো যে একটুখানি সুস্থ হওয়ার পরেই বাড়ি এসে, জাস্ট নার্সিংহোম থেকে বা হসপিটাল থেকে হয়তো বাড়ি ফিরে আসা হয়েছে, তারপরেই অনেকে একা সংসারে থাকার কারণে বা যে কারণেই হোক ভারী কাজ করে নেওয়া হয়, ভারী জিনিস তোলা হয়, এই কারণেও কিন্তু এই সেলাইয়ের মধ্যে ইনফেকশন দেখা দেয়। তো এটা একদমই করা চলবে না, কোনোভাবেই 3 মাস কিন্তু ভারী জিনিস তোলা চলবে না। এমন নয় যে এর জন্য তুমি 3 মাস কোনো কাজ করতে পারবে না, কোনো কাজকর্ম করবে না, সেরকম কোনো ব্যাপার নয়। হালকা কাজকর্ম, রান্না বান্না বা যা কিছু ছোটোখাটো টুকিটাকি কাজ আছে সেগুলো করা চললেও কিন্তু ভারী জিনিস এই 3 মাস কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোলা যাবে না। এখানে আমি আমার একটা অভিজ্ঞতার কথা তোমাদের ছোট্ট করে বলে রাখি, সেটা হলো যে আমি যখন আমার ডক্টরকে চেক আপের 1 মাস পর যাই, তখন আমাকে ডক্টর বলেন ড্রেসিং খোলার পর, মানে নার্সিংহোম থেকে টাইম দিয়ে দিয়েছিল, যার
পরে সেই ড্রেসিং কিন্তু আমাকে খুলে নিতে হয়েছিল। তো ড্রেসিং খোলার পর ডক্টর আমাকে বলেন কি ঠিকঠাকভাবে ওই জায়গাটাতে সাবান দিয়ে স্নান করেছো তো, জল টল দিয়ে ধুয়েছো তো? আমি বলি হ্যাঁ স্যার, কেন ধুয়েছি তো, আমি কিন্তু ধুয়েছিলাম। তো আমি তাই বলি আমি তো ধুয়েছি স্যার। তো স্যার আমাকে জানান যে হ্যাঁ, এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা কি ওই জায়গায় অপারেশন হয়েছে, ওই জায়গায় সেলাই আছে, তাই ওই জায়গায় জল লাগানো যাবে না। ড্রেসিং যতদিন পর্যন্ত থাকছে, যখন বলে দেওয়া হচ্ছে যে সেটা খুলে দেওয়া হবে, যখন থেকে সেখানে ওষুধ লাগানো শুরু হয়ে যাবে তারপর থেকে কিন্তু সেখানে ভালো করে সেটাকে সাবান দিয়ে ধুতে হবে, জল দেওয়া চলবে, কোনো অসুবিধা নেই। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে ওখানে জল ছোঁয়ানো চলবে না, সাবান লাগানো চলবে না। কমপ্লিটলি এটা একটা ভুল ধারণা। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম। আমি নিজের সেলাইয়ের জায়গায় লাগিয়েছি এবং আমি প্রচুর তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়েছি। ডাক্তারের রেকমেন্ড করা বা ডাক্তার যে অ্যান্টিসেপটিক ক্রিম দিয়েছে বা ড্রেসিং করে যে লাগাতে বলেছে সেখানে প্রতিদিন নিয়ম করে সেটা লাগাতে হবে, গরম জল দিয়ে বা যেভাবে বলেছে, যদি কোনো ওষুধ দিয়ে থাকে পরিষ্কার করার জন্য সেটা দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে সেই জায়গায় কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম টাইম মতো নিয়ম মতো লাগাতে হবে। অনেকেরই অ্যালার্জিজনিত সমস্যা থাকে যে কারণে ওই জায়গাটা চুলকাতে থাকে। আবার অনেকে অ্যালার্জিজনিত সমস্যা না থাকলেও বাড়ির বড়রা বলে যে শুকিয়ে গেলেই চুলকায়, মানে জায়গাটা কিন্তু চুলকাতে থাকে। এরকম সাধারণ চুলকানি ওই জায়গাটাতে হলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি সেলাইয়ের জায়গা প্রচুর পরিমাণে চুলকায় এবং সেখান থেকে তরল জলীয় কিছু বেরোয়, তো তখন কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারকে বিষয়টি খুলে বলতে হবে। এরকম জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অবশ্য করে নিতে হবে। যদিও বর্তমানে অধিকাংশ সিজারই কসমেটিক সার্জারিতে করা হয়, তো এই কসমেটিক সার্জারির ফলে এই জটিলতা খুব বেশি সৃষ্টি হয় না। অধিকাংশের ক্ষেত্রে কিন্তু নর্মালভাবে সেলাইটা শুকিয়ে যায়। তবে এই জিনিসগুলো মেনে চললে, যে বিষয়গুলি আমি বললাম উপযুক্ত, এই বিষয়গুলি মেনে চললে খুব তাড়াতাড়ি সেলাই শুকিয়ে যাবে এবং তোমরা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে। এরপর বলবো পুরোপুরি সুস্থ হতে কতদিন টাইম লাগে। তো সিজার হওয়া মোটামুটি এমন নয় যে ডক্টর যেভাবে বলেন, কেউ বলে 24 ঘন্টা শুয়ে থাকতে, কেউ বলেন 48 ঘন্টা শুয়ে থাকতে সোজা হয়ে। তো সেটুকু মেনে চলার পর আমার ডাক্তার যেমন আমাকে, আমার সিজার হয়েছিল যেদিন হলো সকাল 9টার সময়, আমি কিন্তু পরের দিন সকাল 7টাতেই উঠে বসেছি। আমাকে ডক্টর এসে উঠে বসিয়ে দিয়ে গেলেন, বললেন যত তাড়াতাড়ি হাঁটা চলা করবো, যেভাবে থাকবো তাতে তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে। তো কিন্তু মোটামুটি 7 দিন লাগে বিষয়টি ক্লিয়ার হতে। মোটামুটি 7 দিনের মতো কমপক্ষে লাগে, যেখানে একটুখানি স্বাভাবিকভাবে হাঁটা চলা বা স্বাভাবিকভাবে হালকা ফুলকা কাজকর্ম নিজেরটা নিজের করা অন্তত পক্ষে, এগুলো করার জন্য 7 দিন সময় লেগে যায়। এবং পুরোপুরি সেলাই শুকাতে 2 থেকে আড়াই মাস সময় কিন্তু লাগে। 2 থেকে আড়াই মাস পরে কিন্তু মোটামুটি একেবারেই সেলাইটা শুকিয়ে যায়। এরপর প্রত্যেকেই আমরা আলাদা আলাদা মানুষ, সকলেরই শরীর আলাদা আলাদা, সকলের নেওয়ার ক্ষমতাও আলাদা আলাদা, তাই সবারই ক্ষেত্রে যে সেম হবে আমি বলছি না। তাই এই জিনিসটা ডাক্তারের পরামর্শ মেনেই করা উচিত। তবে হ্যাঁ, যেটা আমি বলবো সেটা হলো যে এই টাইমে কিন্তু হালকা ফুলকা কাজ করলেও ভারী জিনিস কোনো কিছুর বিনিময়ে এই 2 থেকে আড়াই মাস তোলা চলবে না। এরপর আমি যেটা বলবো সেটা হলো সিজারের পর কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়। আমি আগেই বলেছি যে সুষম আহার করতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, সেই সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে এবং ডাক্তারের রেকমেন্ড করা যে সমস্ত ওষুধ ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন সেগুলো খেতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবারও কিন্তু এই সময় খাদ্য তালিকায় রাখতে হবে। অনেকে বলে যে টক খাওয়া বারণ, টক খেলে নাকি সেলাই শুকিয়ে যায় না, এসব কিছু ব্যাপার, এরকম কিছু ব্যাপার কিন্তু নেই। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলো, সেগুলো ফল, যে সমস্ত ফলে ভিটামিন সি আছে সেগুলো, এছাড়াও ডাল, মটরশুঁটি, ছোলা, তারপর স্ট্রবেরি, এই সমস্ত খাবারগুলো কিন্তু খাওয়া চলবে। হ্যাঁ, তবে মারাত্মক টক যেমন তেঁতুল জাতীয় কিছু বা প্রচুর পরিমাণে মিষ্টি, এটাকে অ্যাভয়েড করে চলায় কিন্তু ভালো। এরপর মায়েদের মনে এই সময় যে প্রশ্নটা থাকে সিজার করার আগে বা সিজার হয়ে যাওয়ার পরেও, যে একটা অভূতপূর্ব ব্যথার অনুভূতি হয়, মনে হয় যে এই ব্যথা কতদিন পর্যন্ত স্থায়ী হবে। তো আমি তোমাদের বলি, ব্যথা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না, মোটামুটি 7 দিনের মতো কিন্তু এই ব্যথা থাকে এবং একেবারে পুরোপুরি নিরাময় হতে 14 দিনের মতো লেগে যায়। তবে যদি ভারী কোনো কাজ না করা হয় এবং বিশ্রামের মধ্যে দিয়ে যাওয়া যায়,
সেই সঙ্গে যা যা কিছু আমি নিয়ম কারণ বললাম তোমাদের, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম পর্যন্ত সমস্তটা যদি মেনে চলা যায়, তাহলে খুব তাড়াতাড়ি একটা সপ্তাহ থেকে 14 দিনের মধ্যে যেমন ব্যথা কমে যাবে, একইভাবে কিন্তু 2 থেকে 2.5 মাসের মধ্যে তুমি একেবারে একজন সুস্থ যেরকম ছিলে সেরকম মায়ে পরিণত হবে। তো ভারী কাজ করা চলবে না, আবারও বলছি, প্রত্যেকটি মাকে শুভকামনা জানাই। প্রত্যেকের জন্য যারা নতুন মম হতে চলেছে, ভগবানের কাছে প্রার্থনা করে আমি আমার এই ভিডিও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।